কানাডা যেতে ব্যর্থ হয়ে অবশেষে দেশে ফিরছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। দুবাই থেকে ঢাকায় আসবেন আজ। আজ থেকে 5G যুগে প্রবেশ করছে বাংলাদেশ। পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ঢাকা সহ 6টি স্থানে। আসছে বছরই বাণিজ্যিক কার্যক্রমের আশা। নারীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে মন্ত্রিত্ব হারানো মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ। পাসপোর্ট জটিলতা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে তাকে ফিরতি ফ্লাইটে দুবাই পাঠানো হয়। দুবাই থেকে আজ তার ঢাকায় ফেরার কথা রয়েছে। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর তথ্য নিয়ে রিপোর্ট। গত শুক্রবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান। এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইটটি দুবাই হয়ে স্থানীয় সময় শুক্রবার দুপুর 1টার দিকে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদে মুরাদ হাসানের কাছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চায় ইমিগ্রেশন বিভাগ। এদিকে বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক দেশটিতে মুরাদের প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করে। এরই ধারাবাহিকতায় পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত জটিলতা এবং অভিযোগ থাকায় মুরাদ হাসানকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় দেশটির ইমিগ্রেশন বিভাগ। ফিরতি ফ্লাইটে তাকে পাঠানো হয় দুবাইয়ে। অশালীন এবং নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারান ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মুরাদ হাসান। শাতিলা শারমিন, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছে তার কাছে। তাজওয়ার। কাজল, সদ্য পদ হারানো ডক্টর মুরাদ সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। আপনারা দর্শকরা ইতিমধ্যে জানেন যে তিনি গত বৃহস্পতিবার রাতে দেশ ছেড়েছিলেন এবং সেখানে কানাডার উদ্দেশ্যে তিনি দেশ ছাড়েন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। কিন্তু কানাডায় পৌঁছানোর পরে তাকে কিন্তু সে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। সে দেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কিন্তু ডক্টর মুরাদকে ফিরিয়ে দেন তার বিতর্কিত কর্মকাণ্ড কিংবা এর সম্পর্কিত অনেক ধরনের কারণগুলো দেখিয়ে। তারপর কিন্তু সে আবার যে ট্রানজিট রুটটি ছিল তার দুবাই, সেখানে সে ফিরে আসেন এবং সংযুক্ত আরব আমিরাতে তিনি প্রবেশের চেষ্টা করেন, কিন্তু সেখানেও আসলে ভিসা জটিলতার কারণে তিনি ঢুকতে পারেননি। এরপরে আমাদের সূত্র আমাদেরকে জানিয়েছেন যে দুবাই থেকে তিনি সরাসরি ঢাকার আসার জন্য একটি টিকিট কাটেন, যেখানে তিনি আসলে দেশে ফেরার জন্যই দেশে ফিরে আসতে চাচ্ছিলেন এবং সে কারণে তিনি টিকিটটা কাটেন এবং আজ সেই যেই ফ্লাইটটিতে তিনি আসার কথা সেটা কিন্তু আজকের সকাল 8টা 20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা এবং সে এর পরপরই আসলে তার আবারও দেশে প্রত্যাবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সেই কারণে কিন্তু এখানে বিমানবন্দর প্রাঙ্গণে এখন বর্তমানে গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন মানুষ এসেছে, বিভিন্ন গণমাধ্যম থেকে এসেছে এবং সবারই আশা যে ডক্টর মুরাদ আবার দেশে ফিরে আসছেন এবং সেই ফিরে আসার পরে তাকে আসলে গণমাধ্যমে মুখোমুখি করা হতে পারে কিংবা কোনো রকমে সে আসলে ফিরে আসছে কিনা সেই বিষয়টি জানার জন্য কিন্তু অনেক গণমাধ্যম কর্মী এখানে এসে পৌঁছেছেন। এবং আপনি জানেন যে গত কয়েক মাস ধরে বিতর্কিত কর্মকাণ্ড কিংবা বিতর্কিত বক্তব্যের কারণে ডক্টর মুরাদ আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং যার কারণেই একটা বড় সময় ধরে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে বলেন কিংবা মূলধারা গণমাধ্যমে বলেন তিনি কিন্তু একটা আলোচনার মধ্যে ছিলেন বিতর্কের তার বিতর্কিত সব ধরনের বক্তব্য কিংবা উপস্থিতির কারণে। এর পরবর্তীতে কিন্তু যখন তিনি গণমাধ্যমের সামনে এসে যখন তিনি পদ হারালেন তার কয়েকদিন আগে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ইন্টারভিউতে এবং তার একটা অডিও ফাঁস হয়, সেই সবগুলোর তার যে ভাষা ব্যবহার কিংবা তার যে বাচনভঙ্গি সেগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন ওঠে এবং যার ফলশ্রুতিতে কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ আসে তার প্রতিমন্ত্রীর পদটি ছেড়ে দেওয়ার জন্য। তারপরে কিন্তু পরদিন কিন্তু তিনি প্রতিমন্ত্রীর পদটি ছেড়ে দেন এবং ছেড়ে দেওয়ার পরেই কিন্তু তিনি একেবারে অগোচরে দেশ ছাড়তে চেয়েছিলেন এবং বৃহস্পতিবার রাতে কিন্তু তিনি দেশ ছেড়ে কানাডার উদ্দেশ্যে যাওয়ার যাত্রা শুরু করেন, কিন্তু সেখানে আসলে প্রত্যাখ্যাত হয়ে তিনি আবার দেশে ফিরে আসার জন্য পরিকল্পনা নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কাজল।
দুবাই থেকে আজ ঢাকায় ফেরার কথা রয়েছে ডাক্তার মুরাদ হাসানের। সে খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তাজর মাহমিদ। চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বে বাংলাদেশ নেতৃত্ব দেবে এমন প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে আইসিটি ও সফটওয়্যার শিল্প রপ্তানি খাতকে নেতৃত্ব দেবে। গতকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, প্রযুক্তি ব্যবহারের সমান সুযোগ সৃষ্টির দায়িত্ব নিতে হবে উন্নত ও ধনী দেশগুলোকে। সভ্যতা আর বিকাশের ধারায় উন্নয়নের ৩টি পর্যায় পার করে বিশ্ব এখন প্রস্তুত হচ্ছে নতুন এক বাস্তবতার মুখোমুখি হবার জন্য। মানুষের সহায়তা ছাড়াই স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রযুক্তির মাধ্যমে কাজ করা, পণ্য উৎপাদন সহ নানা সমস্যার সমাধানে সামনে আসতে যাচ্ছে ডিজিটাল প্রক্রিয়ার নতুন যুদ্ধ। প্রযুক্তি ও অর্থনীতিবিদরা একে বলছেন চতুর্থ শিল্প বিপ্লব, যার অন্যতম নিয়ামক হবে উন্নত যোগাযোগ সমৃদ্ধ ডিজিটাল অবকাঠামো। ডিজিটাল বাংলাদেশ এখন অবকাঠামোগত দিক থেকে যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, তাতে করে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় কতটুকু প্রস্তুত হয়েছে সংশ্লিষ্ট সবাই, সেই বিষয়গুলোই উঠে এলো চতুর্থ শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্মেলনে। ইউজিসির আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এখন আমরা উদ্ভাবনী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, আগামীর বাংলাদেশ উন্নত বিশ্বের চেয়ে প্রযুক্তিগত কোনো সুবিধা থেকেই নিজেকে পিছিয়ে রাখবে না, যদিও চতুর্থ শিল্প বিপ্লবের রয়েছে কিছু চ্যালেঞ্জও। অদূর ভবিষ্যতে মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রের সঙ্গে সহাবস্থান করতে হবে, কিছু নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। প্রযুক্তি যেন সকলে সমানভাবে ব্যবহার করতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। বিশেষ করে উন্নত দেশগুলির একটা দায়িত্ব রয়েছে এই ক্ষেত্রে, কারণ তাদের সরবরাহ বৃদ্ধি করতে হলে আসলে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশের তাদের প্রয়োজন আছে। দেশে ইলেকট্রনিক গাড়ি চালুর মতো যুগোপযোগী উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে উল্লেখ করে সরকার প্রধান জানান, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলেই বর্তমান অবস্থানে পৌঁছেছে দেশ। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তিতে রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে তাল মিলিয়ে আমরাও কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস সফলভাবে ব্যবহার করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। 5G সেবার মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, জ্ঞান নির্ভর সমাজ ও বিজ্ঞান মনস্ক জাতি তৈরি তার সরকারের লক্ষ্য। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ পিছিয়ে থাকবে না, বাংলাদেশ হবে একটা নেতৃত্ব দানকারী দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশেও শনাক্ত হলো অমিক্রন। আক্রান্ত জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটার আছেন কোয়ারেন্টাইনে। এ তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 1 সপ্তাহের মধ্যে শুরু হবে বুস্টার ডোজ। এদিকে অতি সংক্রামক এ ভাইরাসের বিস্তার রোধে টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। আফ্রিকার বিভিন্ন দেশ দাপিয়ে এ পর্যন্ত প্রায় 60টি দেশে হানা দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। কদিন ধরেই দেশেও আলোচনার শীর্ষে কোভিডের নতুন এই ধরন। এর বিস্তার ঠেকাতে বিমান, স্থল ও নৌবন্দরে সরকারের ছিল নানা প্রস্তুতিও, কিন্তু শেষ পর্যন্ত আটকে রাখা গেল কই? জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে যাওয়া নারী ক্রিকেট দল নামিবিয়া, ওমান হয়ে দেশে ফেরে 1 ডিসেম্বর। সবশেষ স্বাস্থ্য পরীক্ষায় তাদের দুজনের দেহে শনাক্ত হয় ওমিক্রন। আক্রান্ত দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, তাদের সংস্পর্শে যারা ছিলেন তাদেরও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের 2 জন যে নারী ক্রিকেটার যাদের শরীরে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে, তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে রেখেছি এবং তারা সুস্থ আছে। তাদের যা যা চিকিৎসা দরকার সেই ব্যবস্থা করা হয়েছে এবং তাদের মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা হচ্ছে। করোনার নতুন এ ধরনের বিস্তার ঠেকাতে টিকা কার্যক্রমের ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। খুব শিগগিরই শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ। যে টিকা আমরা যেটা ব্যবহার করছি, এই টিকাও কিছুটা কাজ করে ওমিক্রনের কে দমন করার জন্য, এবং 60 ঊর্ধ্ব যারা আছে এবং যারা কোমরবিড এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদের আমরা বুস্টার ডোজ আমরা দিব। এই বিষয়ে কাজকর্ম চলছে। অতি সংক্রামক ওমিক্রনের ছড়িয়ে পড়া ঠেকাতে ভ্যাকসিনেশন কার্যক্রমে গতি আনার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্য, যাদের বয়স বেশি, ওজন বেশি, অন্যান্য রোগে ভুগছেন, তাদের মধ্যে ছড়িয়ে পড়ার পরে এটি কি অবস্থা হয়, তাদেরকে আলাদা রেখে চিকিৎসার আওতায় নেওয়া,
এই দুজনের সাথে যারা যারা সংস্পর্শে তাদেরকে পরীক্ষা করা এবং ঢিলে ঢালা অবস্থায় থাকা যাবে না। অবশ্যই প্রত্যেকের যেন মাস্ক পরি এবং আমরা স্বাস্থ্যবিধি ঠিক মতো মেনে চলি। ব্যাপকভাবে জিনগত রূপ পরিবর্তনে সক্ষম ওমিক্রনে দক্ষিণ আফ্রিকায় 15 দিন না যেতেই মোট আক্রান্ত 30 লাখ ছাড়িয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। অমিক্রণে আক্রান্ত হলেও জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটার তেমন কোনো অস্বস্তি বোধ করছেন না। সুস্থ আছেন দলের বাকি সদস্যরাও, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হারারের বীরত্ব গাথায় ট্র্যাজেডি হয়ে এলো কোভিড। প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার সুখস্মৃতি সঙ্গী হয়েছে জিম্বাবুয়ের মাটিতে, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে কই? আফ্রিকার মাটি বাতাসেই নতুন করে আস্তানা গেড়েছে করোনা ভাইরাস। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে শঙ্কিত গোটা বিশ্ব। সীমানা পেরিয়ে বাংলাদেশেও ঢুকে পড়েছে সদল বলে। প্রথম আঘাতটা ক্রিকেট আঙ্গনে। বিশ্বকাপ বাছাই পর্ব খেলে দেশে ফেরা নারী দলের 2 ক্রিকেটারের দেহে শনাক্ত করোনার নতুন ধরন ওমিক্রন। মেগা ইভেন্টে সময়টা যাচ্ছিল স্বপ্নের মতো। বাছাইয়ের মঞ্চে পাকিস্তান, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে দিয়ে এগোচ্ছিল নিগার, সালমা, রুমানারা। কিন্তু হুট করে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় স্থগিত হয় বিশ্বকাপ বাছাইয়ের বাকি অংশ। 1 ডিসেম্বর দেশে ফিরতে হয় মেয়েদের। ঢাকায় প্রাথমিকভাবে 7 দিনের কোয়ারেন্টাইনে ছিল তারা। এই সময়ে একাধিকবার তাদের করোনা নেগেটিভ আসে। ঘটা করে সংবর্ধনা দিতে বিসিবি সভাপতি ও অন্যান্য পরিচালকরা হোটেলেও যান। সবকিছু চলছিল ঠিকঠাকই, কিন্তু শেষ পরীক্ষায় 2 ক্রিকেটারের পজিটিভ আসলে তৈরি হয় শঙ্কা, যা আরও বড় হয়েছে ওমিক্রন শনাক্ত হয়। অন্যরা সবাই নেগেটিভই আছে এবং যাদের হয়েছে তারা একেবারেই অ্যাসিম্পটোম্যাটিক, তাদের কোনো সিমটম নাই। আমার সাথে পার্সোনালি আমি কথা বলেছি, কোনো জ্বর, গা ব্যথা কিছুই নেই। সো ওরা বুঝতেই পারে না এখনো যে ওদের যে কোভিড হয়েছে। সো সেদিক দিয়ে আমি বলবো এটা একটা বিরাট সুখবর। ওরা প্রথম থেকেই যেহেতু আইসোলেশন ছিল একটা আলাদা ডেডিকেটেড ফ্লোরে, সেজন্য অন্য কাউকে ইনফেক্ট হয়নি। অনির্দিষ্টকালের জন্য আইসোলেশনে আছে নারী ক্রিকেটার ও কোচিং স্টাফরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অমিক্রন রুখতে 2 ডোজ টিকাই যথেষ্ট নয়। বুস্টার ডোজের মাধ্যমে করোনার নতুন ধরনটির অন্তত 75% নিরাময় সম্ভব। এক গবেষণায় সমীক্ষায় এমন তথ্য পাওয়ার দাবি করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। এদিকে অমিক্রন অতি সংক্রামক হলেও এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 2 ডোজ প্রয়োগের পরও অন্তত 3 মাস পর থেকেই করোনা রোধে টিকার কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে। তাই ওমিক্রন থেকে বাঁচতে করোনার 2 ডোজই যথেষ্ট নয়। তবে তৃতীয় বা বুস্টার ডোজ প্রয়োগের মাধ্যমে অন্তত 75% নিরাময় সম্ভব। ডেল্টা ও অমিক্রন নিয়ে এক গবেষণা সমীক্ষায় এমন তথ্য পাওয়ার দাবি করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। ওমিক্রনের বিরুদ্ধে ঠিক কোন টিকা কার্যকর এ নিয়ে চলছে বিস্তর গবেষণা। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের বুস্টার ডোজ প্রয়োগের মাধ্যমে কোভিড নিরাময় সহ লক্ষণগুলোও ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। তবে মডার্নার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তথ্য বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি টিকার কার্যকারিতা খুব দ্রুত হ্রাস পাচ্ছে। 2 ডোজের মধ্যে অমিক্রনের সংক্রমণ থেকে বাঁচা যাবে না, এজন্য প্রয়োজন বুস্টার ডোজ। এতে 75% সুরক্ষা মিলছে। দেহে কোভিডের মৃত লক্ষণও থাকবে না। এদিকে ডেল্টার চেয়ে অনেক বেশি সংক্রামক হলেও আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঝুঁকি কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। অতি সংক্রামক হলেও আক্রান্তের দেহে ওমিক্রন খুব একটা প্রভাব ফেলে না। লক্ষণগুলো খুবই মৃদু, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সবার সচেতন থাকা জরুরি। এর আগে দক্ষিণ আফ্রিকার চিকিৎসকরা জানিয়েছিলেন, ঘরে বসেই ওমিক্রনে আক্রান্তের চিকিৎসা সম্ভব। জান্নাতুল সাদিয়া, সময়। আজ থেকে 5G যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধ ও টঙ্গীপাড়া সহ দেশের 6টি স্থানে পরীক্ষামূলকভাবে চালু হবে সেবাটি। প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি 5ম প্রজন্মের এই টেলিকম সেবার উদ্বোধন করবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলছে, পরীক্ষামূলক সময়ে 4G সিমেই মিলবে 5G সেবা। বিজয়ের মাসে প্রযুক্তি ক্ষেত্রে আরও একটি মাইল ফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বিশ্বের 9ম দেশ হিসেবে রোববার চালু হচ্ছে 5ম প্রজন্মের টেলিকম সেবা 5G।
শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলছে, পরীক্ষামূলকভাবে জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি ৩২, জাতীয় স্মৃতিসৌধ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চালু হচ্ছে 5G সেবা। প্রথম পর্যায়ে টেলিটকের নির্দিষ্ট কিছু গ্রাহকের 4G সিম 5G-তে সক্রিয় করে দেওয়া হবে। তবে হ্যান্ডসেটটি অবশ্যই 5G হতে হবে। এখন আমরা যে 5C চালু করছি, এতে আপনার সিম বদলাতে হবে না। অতএব এই জায়গায় আপনি সিম কেনার, সিম চার্জ দেওয়ার, ট্যাক্স দেওয়ার, এটা থেকে আপনি বেঁচে যাবেন, কিন্তু আপনাকে সেটটা আপগ্রেড করতে হবে 5G সেট। এ সময় মন্ত্রী জানান, 5Gর বাণিজ্যিক কার্যক্রম চালু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। মার্চে হবে তরঙ্গ নিলাম, একই মাসে বাজারে আসবে দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদিত 5G হ্যান্ডসেট। যেহেতু টার্গেটটা হচ্ছে আপনার মার্চ মাস, এই মার্চের ভিতরে আমাদের দেশীয় কোম্পানিগুলোর সেট বাজারে আসবে, আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি। দেশে বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা চালু করতে 460 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিয়েছে সরকার, যার মধ্যে বিনামূল্যে 60 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে টেলিটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বড়দিন সামনে রেখে বর্ণিল আলোয় সেজেছে ফ্রান্সের প্যারিস। রাতের সৌন্দর্য উপভোগে ভিড় করছেন দর্শনার্থীরা। উৎসব আমেজের পাশাপাশি কেনাকাটাতে ব্যস্ত সময় পার করছেন ফরাসিরা। লাল, নীল, কমলা, বেগুনি, সবুজ, নানা রঙের আলোক ঝলমলে শহর বলে দেয় উৎসব এসে গেছে। প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার সেজেছে উৎসবের রঙে। সুউচ্চ টাওয়ার থেকে ছড়ানো আলোর দুটি যেন মুগ্ধতা ছড়াচ্ছে প্যারিসবাসীর মাঝে। ক্রিসমাস ট্রি, বিভিন্ন স্থাপনার পাশাপাশি প্যারিসের দোকানপাটেও আলোকসজ্জা করা হয়েছে। রাতের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। আলোকসজ্জা ছাড়াও সান্তাক্লজ কিংবা বড়দিনের আবহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্যারিস জুড়ে। সেখানেও ঢু মারছেন স্থানীয় ও পর্যটকরা। উৎসব আমেজে কেউ কেউ বড়দিনের কেনাকাটাও সেরে নিচ্ছেন। করোনার নতুন ধরন অমিক্রনের শঙ্কার মধ্যেই দেশটিতে কোভিডের পঞ্চম ঢেউ উকি দিচ্ছে। তবে ফরাসি প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশটির 90% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। তাই উৎসব উদযাপনে আগের মতো কঠোর বিধিনিষেধ আরোপের পক্ষপাতী নয় সরকার। ওমর ইনান, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কানাডা যেতে ব্যর্থ হয়ে অবশেষে দেশে ফিরছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। দুবাই থেকে ঢাকায় আসবেন আজ। এবং আজ থেকে 5G যুগে প্রবেশ করছে বাংলাদেশ। পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ঢাকা সহ 6টি স্থানে। আসছে বছরই বাণিজ্যিক কার্যক্রমের আশা। এই ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।